আসসালামু আলাইকুম। গতকালকে বিশ্বে ঘটে যাওয়া আলোচিত বিষয়গুলো ক্রমান্বয়ে আমরা এখন আলোচনা করব। বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে এবং তার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের মধ্যে একটা উত্তেজনা ভাব, সেটা হচ্ছে অনেকটাই যুদ্ধের মতোই। তো আসলে ওরকম যুদ্ধ পর্যায়ে না গেলেও কিন্তু পরিস্থিতি এখন আস্তে আস্তে ভয়াবহের দিকে যাচ্ছে। যেমন আমরা গতকালকে দেখলাম যে এই সন্ত্রাসী সন্দেহে আফগানিস্তানের একটি মসজিদে পাকিস্তান হামলা করেছে। এবং তারই জের ধরে আবার আফগানিস্তানের তালেবানরা আবার কি করলো, পাকিস্তানের যে একটা সীমান্ত চৌকি আছে সেখানে তারা মানে বিপরীতে হামলা করে বসেছে। এর বাইরে গত দুদিনের সংঘাতে মানে পাকিস্তান এবং আফগানিস্তান যে সংঘাত হয়ে চলছে, সে চলমান সংঘাতে আবার প্রায় ১৬ জন পাকিস্তানি মানে ২ দেশের মিলে পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষ নিহত হয়েছে। আর এমনটাই খবর একটা প্রকাশিত হয়েছে আল জাজিরা। সেখানে বিশ্ব বিশ্লেষকেরা মনে করতেছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে একটা আগে যে একটা সুন্দর সম্পর্ক ছিল বা ভালো একটা সখ্যতা ছিল, এবং আমরা জানি যে ১৯৯৬ সালে এই তালেবান যখন ক্ষমতায় আসছিল তখন কিন্তু পাকিস্তান তাকে পুরো সমর্থন দিয়েছিল, এবং সর্বশেষ যখন এই যে তালেবানরা সরকার গঠন করে তখনও কিন্তু পাকিস্তান আশা করছিল যে তাদের সাথে সম্পর্কটা আরো ভালো হবে। কিন্তু এসে এখন এই ২০২৪ এর শেষের দিকে এসে বা ২০২৫ এর আজকে ১ম দিন, তো হয়তো এখন এসে দেখা যাচ্ছে যে তালেবানের সাথে আরো সম্পর্কটা খারাপ পর্যায়ে যাচ্ছে। তো বিশ্লেষকেরা মনে করতেছে হয়তোবা যে এই যদি যুদ্ধ বা এরকম যদি অবস্থা থাকে পরিস্থিতি, তাহলে সেটা হয়তোবা ছোটখাটো যুদ্ধের দিকেও মোড় নিতে পারে। যেমন আমরা গত ভিডিওতে বলছিলাম যে এই পাকিস্তান কিন্তু সীমান্তে এই যে ডুরান্ড লাইন, আফগানিস্তান এবং পাকিস্তানের একটা সীমান্তবর্তী একটা রেখা, সেই ডুরান্ড লাইনে কিন্তু পাকিস্তান সেনা মোতায়েন করেছে ইতিমধ্যে, এবং গতকালকে আবার সেই আফগানিস্তানের যে তালেবানের যে সামরিক বাহিনী রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে সীমান্তে সেনা মোতায়েন করেছে। তো আসলে এখন পরিস্থিতি দেখা যাচ্ছে একটু যদি হেরফের হয় তাহলে কিন্তু পরিস্থিতি দিনকে দিন আরো খারাপের দিকে যাবে, এটা আমরা সবাই বুঝতেই পারতেছি। তো আমরা আসলে চাই না সংঘাত। এর বাইরে আমরা যদি মধ্যপ্রাচ্যের কথা বলি, সেটা হচ্ছে যে আসলে আমরা আসলে সবাই হতাশ যে এখন পর্যন্ত যে গাজার যে নিরীহ মানুষগুলোকে ইসরায়েল প্রতিনিয়ত মারতেছে, বা এই যে ইসরায়েলের যে আগ্রাসন গাজায়, সেটার প্রতি কোনো বিশ্ব মোড়ল বা বিশ্ব পরাশক্তি দেশগুলো বা আরব রাষ্ট্রগুলো তেমন একটা কোনো রকম কার্যক্রম বা কোনো একটা সোচ্চার কোনো কণ্ঠে কথা বলতেছে না। তো আসলে প্রতিনিয়ত তো মনে করতেছি যে মানে আমরা জানি যে সেখানে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। এর ফলে প্রতিদিনই এই ফিলিস্তিনি নিরীহ মানুষগুলো প্রাণ হারাচ্ছে। কিন্তু তার সাথে আরেকটা সমস্যা যোগ হচ্ছে। কালকে দেখলাম আল জাজিরা একটা প্রতিবেদন উঠে এসেছে। সেটা হচ্ছে যে এখন ওই জায়গায় তীব্র শীত পড়তেছে। মানে প্রচন্ড শীত। আর এই শীতে মানে শীতের প্রকোপের কারণে সেখানে শিশু মৃত্যুর হার বেড়ে গেছে। গত ১ সপ্তাহে প্রায় ৬ থেকে ৭ জন শিশু মারা গেছে শুধু কেবল এই শীতের জন্যই। এর সাথে আরো একটা খবর উঠে এসেছে আল জাজিরায়। সেটা হচ্ছে যে গত ১৫ মাস ধরে এই যে ইসরায়েল যে গাজায় আগ্রাসন চালাচ্ছে, হামাস নিধনের কথা বলি, সেখানে তার বিপরীতে এখন ওই গাজা যে একটা জনসংখ্যার পরিমাণ ছিল, বা এখন যে বর্তমানে যে জনসংখ্যা বৃদ্ধির হার বা ওরকম মানুষের যে নিরাপত্তা, বিশেষ করে শিশুদের যে মানে একটা স্বাস্থ্য নিরাপত্তা, এগুলা কিন্তু দিনকে দিন হ্রাস পাচ্ছে, এবং তারই ফলশ্রুতিতে এখন গাজার জনসংখ্যার প্রায় ৬% কমে এসেছে। এমনটাই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওই আল জাজিরার একটা প্রতিবেদনে আরকি। তো এর বাইরে আমরা সবচেয়ে খুশির খবর বা হাস্যকর খবর সেটা হচ্ছে যে এ যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি রকেট হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ডে বর্তমানে অবস্থান করতেছেন। আমরা সবাই জানি যে তিনি অসুস্থ ছিলেন। তিনি ওই যে জেরুজালেম হাদাসা মেডিকেল সেন্টারে চিকিৎসা নেওয়ার পরে সেখানে এখন পর্যন্ত এই হাসপাতালটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে, এবং সেই হাসপাতালে আন্ডারগ্রাউন্ডে তিনি এখন পর্যন্ত অবস্থান করতেছেন। কারণ হচ্ছে কালকে গাজা থেকে ২ টি রকেট ইসরায়েলমুখী মানে ইসরায়েলমুখী নিক্ষেপ করা হয়েছিল। আর সেটা কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। কিন্তু তারপরও ইয়েমেন থেকে ফের যখন আবার ক্ষেপণাস্ত্র হামলা মানে করা হয়েছে বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তার ভয়ে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পর্যন্ত ওই জেরুজালেম হাদাসা মেডিকেল সেন্টারের যে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ড রয়েছে সেখানে এখন পর্যন্ত অবস্থান করতেছে। তো আসলে আর এমনটাই খবর প্রকাশিত হয়েছে টিএইচ টিএসএ। তো এটা আসলে হাস্যকর হলেও
কিন্তু কিছুটা হইলেও তিনি একটা ভয়ে বা আতঙ্কে রয়েছে যে কখন আবার মানে এর আগেও কিন্তু কয়েকবার আমরা জানি যে তার বাসভবনে এই রকেট হামলা বা ড্রোন হামলা হয়েছিল। তো আসলে এখন তিনি সবসময় একটু আতঙ্কে থাকেন। এর বাইরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি কালকে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে যদি বীর থাকে ২ টা বাহিনী বীর, একটা হচ্ছে ইয়েমেনের হুথি আর একটা হচ্ছে হিজবুল্লাহ। তো ইয়েমেনের হুথিরা কিন্তু কালকে আবার আরেকটা ঘটনা ঘটায় দিয়েছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বিমান রণতরী রয়েছে সেই বিমান রণতরীতে তারা হামলা করে বসেছে। আর এমনটাই তারা মানে এমনটাই হুথি বিদ্রোহীদের যে মুখপাত্র ইয়াইয়া সারি এক সাক্ষাৎকারে বলেছেন আল জাজিরাকে। তিনি বলেছেন যে যে মার্কিন যে রণতরী বিমানবাহী রণতরী ইউএস হ্যারি এস ট্রুম্যান মানে এই যে এই মানে ভূমধ্যসাগরে অবস্থানরত ছিল সেই রণতরীতে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে, এমনটাই দাবি করেছে ওই হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াইয়া সারি। এর বাইরে কিন্তু আমাদের জন্য আরেকটাই দুঃখের কথা বা আসলে একটু মন খারাপের কথা, সেটা হচ্ছে যে গতকালকে আবার ইসরায়েল সিরিয়াতে হামলা করে বসেছে। আর আসলে এই যে সিরিয়াতে হামলা করে বসেছে তারা একটা শুধু সন্দেহজনক বা পাওয়া একটা মানে যুক্তি দিয়ে যে সেখান থেকে নাকি তাদের বিরুদ্ধে যেকোনো সময় হামলা হতে পারে এমনটাই যুক্তি দিয়ে এই সিরিয়ার এই অঞ্চলে মানে সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা করে বসেছে। এটা আসলে একটা ফাও যুক্তি। তারপরও আমি একটা জিনিস কি হামলা তো হামলাই, তবে তেমন একটা হতাহত হয়নি। তবে আমি মনে করি সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীগুলো বর্তমানে যারা সরকার গঠন করছে বা যাদের সমর্থন রয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী একত্রে থাকার, যে গোষ্ঠীগুলো একসাথে এখন আছে তারা দ্রুতই ইসরায়েলকে একটা কড়া জবাব দেওয়া দরকার। তাহলে ইসরায়েল ভয় পাবে। আর সবচেয়ে আজকের এই ভিডিওতে সবচেয়ে হাসির খবর, সেটা হচ্ছে হাসি না, আমার কাছে মনে হচ্ছে খুবই খুশির খবর। সেটা হচ্ছে যে আম কালকে দেখলাম যে এই বিবিসিতে একটা খবর প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে চীন। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে আম অর্থ মন্ত্রণালয়ের কিছু মানে ফাইল বা কিছু অর্থ মন্ত্রণালয়ের কিছু গোপন নথি তারা যে বিভিন্ন মানে গোপনে সেগুলো যে কার্যক্রম চালাচ্ছিল সেগুলো নাকি চীনের হ্যাকাররা ইতিমধ্যে হ্যাক করে ফেলেছে এবং সেই তথ্যগুলাকে তারা আবার চুরি করে ইতিমধ্যে চুরি করে ফেলেছে চীনের হ্যাকাররা, এমনটাই অভিযোগ করেছে মার্কিন যে গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা রয়েছে তারা এই খবরটা আবার মানে এই একটা অভিযোগ করেছে চীনের এই হ্যাকারদের বিরুদ্ধে। আর সেই খবরটা আবার বিবিসিতে উঠে এসেছে। এর বাইরে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বিশ্বে আসলে আমি গত ভিডিওতে বলছিলাম যে দক্ষিণ কোরিয়ার যে সাবেক প্রেসিডেন্ট সুক ইউল তার বিরুদ্ধে কিন্তু একটা মামলা বা একটা দুর্নীতির মামলা অভিযান মানে দুর্নীতির মামলা বা তাকে গ্রেপ্তার করার একটা পায়তারা চলতেছিল। আমার কথাটা কিন্তু এখন সত্য হয়ে গেছে এবং এখন কালকে তার বিরুদ্ধে ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। এখন যে কোনো সময় হয়তোবা তিনি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো যে কোনো সময়, সময়ের ব্যাপার। হঠাৎ শুনবো যে তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। যাক, আমরা আসলে বিশ্বের বিভিন্ন পরিস্থিতি এখন আসলে খারাপ দিকে যাচ্ছে। বিভিন্ন দেশে আসলে গণ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, পাশাপাশি পরাশক্তিদের একটা মানে পরাশক্তিদের একটা মানে ভিতরে ক্রন্দল, আবার ভিতরে আধিপত্য বিস্তার। আর সেগুলোর মানে শিকার হচ্ছে, সেগুলোর বলি হচ্ছে অনুন্নত দেশগুলো বা দরিদ্র দেশগুলো, আমাদের মতো যে বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলো, এবং তার প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে কিন্তু অশান্তি বিরাজ করছে। তো আমরা চাই আমাদের এই যে অনুন্নত দেশ বা পরাশক্তি সবাই যেন একসাথে থাকতে পারে সুন্দরভাবে। সেই সবার মঙ্গল কামনা করি এবং এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।